ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, একদিনে নিহত ৮২ ফিলিস্তিনি। যুদ্ধবন্ধে হামাসকে অস্ত্র ত্যাগের আহ্বান নেতানিয়াহুর। ছাড়তে হবে উপত্যকার শাসন ক্ষমতা। ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার, বেশিরভাগ ভূপাতিত করার দাবি কিয়েভের। পুতিন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান, অভিযোগ জেলেনস্কির। যুক্তরাষ্ট্রে ফের আটকে গেল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ। অসাংবিধানিক আখ্যা নিউ হ্যাম্পশায়ারের আদালতের। আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন ট্রাম্প প্রশাসনের। সক্ষমতার জানান দিল তাইওয়ান। প্রথমবারের মতো প্রদর্শিত করা হলো অত্যাধুনিক অ্যাব্রামস ট্যাঙ্ক ও হিমার্স রকেট সিস্টেম। কঠোর বার্তা প্রেসিডেন্ট লাইয়ের। এবং টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনও নিখোঁজ ১৭৩ জন। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর, ৫ জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। ইসরায়েলি হামলায় আবারও রক্তাক্ত হলো গাজা। গেল একদিনে সাংবাদিক সহ নিহত হয়েছেন ৮২ ফিলিস্তিনি। এর মধ্যে ১৩০ দিন পর প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে জাতিসংঘ সরবরাহকৃত ৭৫,০০০ লিটার জ্বালানি। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হামাসকে অস্ত্র পরিত্যাগ করার পাশাপাশি শাসন ক্ষমতা ছাড়তে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধ থামাতে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো বেশ কয়েকজন ফিলিস্তিনি সহ রয়েছেন এক ফিলিস্তিনি সাংবাদিকও। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ২২৯ জন সংবাদকর্মী। পশ্চিম তীরে সুপারমার্কেটে ছুরিকাঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে ২ ফিলিস্তিনিকে। ১৩০ দিন পর প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে জাতিসংঘ সরবরাহকৃত ৭৫,০০০ লিটার জ্বালানি। তবে জাতিসংঘ বলছে এই পরিমাণ জ্বালানিতে গাজার একদিনের প্রয়োজনও মিটবে না। উপত্যকার হাসপাতালগুলোতে জ্বালানি ঘাটতির কারণে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসকরা জানান শতাধিক নবজাতক ও ৩৫০ ডায়ালাইসিস রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র পরিত্যাগ করে ও শাসন ক্ষমতা ছাড়ে তাহলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। এ প্রক্রিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র সমর্থন করেছে বলে জানান তিনি। আলোচনার কথা বললেও বিকল্প হিসাবে বল প্রয়োগেরও হুমকি দিয়েছেন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আশা, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শিগগিরই আসবে ইতিবাচক ফল। অন্যদিকে ইয়েমেনের হাউথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হাউথি ঘোষণা দিয়েছেন, ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। সম্প্রতি হাউথি হামলায় ডুবে গেছে ২টি জাহাজ, প্রাণ হারিয়েছেন অন্তত ৪ নাবিক। এ কারণে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহনের বিমা খরচ দ্বিগুণ হয়ে গেছে। চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরব হওয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। ৬০টিরও বেশি প্রতিষ্ঠানকে ইসরায়েলি দখলদারিত্ব ও গাজায় সামরিক হামলায় সহযোগিতার অভিযোগে দায়ী করেছিলেন তিনি, যার মধ্যে মার্কিন কোম্পানিও রয়েছে। আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অবৈধ মামলা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। গাজায় যুদ্ধ থামাতে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক উদ্যোগ জোরালো হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার মতে দ্বিরাষ্ট্রীয় সমাধানই শান্তির একমাত্র পথ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সুসম্পর্কের জেরে অস্ট্রেলিয়ায় বেড়েছে ইহুদি বিদ্বেষ। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোতে তহবিল কমিয়ে আনা ও অনুদান বন্ধের সুপারিশ করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে। ধর্মনিরপেক্ষতা আর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতায় অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সেরা দেশ। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন আর সাম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশের মতো অস্ট্রেলিয়ায়ও ইহুদি বিদ্বেষ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
বৃহস্পতিবার ইহুদি বিদ্বেষ মোকাবেলা সংক্রান্ত একটি প্রতিবেদন অস্ট্রেলিয়ান সরকারের কাছে প্রস্তাবনা করা হয়। এতে ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তহবিল হ্রাস, ভিসা আবেদনকারী এবং অভিবাসীদের দৃষ্টিভঙ্গি পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করা হয়েছে। শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান, অনলাইন স্পেস, মিডিয়া ও অভিবাসন জুড়ে ব্যাপক সংস্কারের প্রস্তাব করা হয়েছে, যাতে সমাজের সব স্তরে ইহুদি বিদ্বেষ কমিয়ে আনা যায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে চলা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। তহবিল স্থগিত ও অনুদান বন্ধ করার সুপারিশ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় বিবেচনা করবে। তবে কোনো প্রস্তাবনাতেই শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা ছড়ানো ও হয়রানি বাড়ানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সিইও লুক শিহি। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিদের সিনাগগে ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া সপ্তাহান্তে অস্ট্রেলিয়া জুড়ে নিয়মিত ইসরায়েল বিরোধী র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই এই প্রস্তাব আনা হলো। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যের উপর ইরানের হুমকি বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি। ইরানকে ঘিরে সরকারকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ইরানের গুপ্ত হত্যা, অপহরণ, সাইবার আক্রমণ ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হুমকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় তেহরান তেল আবিবের মধ্যে। এরপরেও পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক যুদ্ধ চলমান রয়েছে ইরানের। এবার যুক্তরাজ্যের ওপর ইরানের হুমকি বাড়ছে বলে সতর্ক করেছে দেশটির পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি। ইরানকে ঘিরে সরকারকে আরও দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল গ্রহণের আহ্বানও জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ইরানের গুপ্ত হত্যা, অপহরণ, সাইবার আক্রমণ ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হুমকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। কমিটির চেয়ারম্যান জানান, ইরানি গোয়েন্দা সংস্থাগুলো অনেক সক্ষম এবং আক্রমণাত্মক কর্মকাণ্ডে ঝুঁকি নিতে প্রস্তুত। ব্রিটিশ স্বার্থ ও নাগরিকদের জন্য ইরান এখন একটি স্থায়ী ও বহুমুখী হুমকি। প্রতিবেদনে সরকারকে শুধু পরমাণু ইস্যু নয়, বরং সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির দিকে নজর দিতে এবং আরও বেশি অর্থ ও প্রস্তুতি বরাদ্দের সুপারিশ করা হয়। এই কমিটির অভিযোগে আরও উঠে এসেছে, ব্রিটিশ সরকার শুধু পারমাণবিক ইস্যুতে মনোযোগ দিয়ে অন্যান্য সম্ভাব্য বিপদের দিকে নজর দিচ্ছে না। তাদের নীতি ক্রাইসিস ম্যানেজমেন্ট কিংবা আগুন নেভানোর মতো তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেনের রাজধানীতে আবারও ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। একদিনে 400 ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এর মধ্যে 382টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। তবে এবারের হামলায় রুশ ড্রোনগুলো দিক পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুশ্চিন্তার। ইতালিতে এক সম্মেলনে জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান এবং শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইউক্রেনের আকাশে নেমে আসে রাশিয়ার তাণ্ডব। রাতভর কিয়েভে চালানো হয় শত শত ড্রোন হামলা। চারদিক থেকে একযোগে ড্রোন ছুড়ে এক নতুন কৌশলের আভাস দিল মস্কো। এই হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় রাশিয়া 400 ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে ছিল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলও। অনেকগুলো ড্রোন শহর এড়িয়ে দিক পরিবর্তন করে আবার ফিরে আসে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। যদিও 338টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকট সহ ইরান ও সিরিয়া বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, এই আলোচনা মানেই শান্তি চুক্তির পথ খুলছে না। তিনি বলেন, এই ধরনের সংলাপ রাজনীতির চলমান প্রক্রিয়ার অংশ, যা এককভাবে কোনো সমাধান নয়, বরং বৃহত্তর আলোচনার একটি ধাপ মাত্র।
এদিকে ইতালির রোমে এক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান পুতিন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান এবং শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। একই মঞ্চে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা উচিত। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্যাট্রিয়ট সিস্টেম ও মিসাইল চেয়েছেন। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আবারও আদালতে আটকে গেল। নিউ হ্যাম্পশায়ারের আদালত ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলার আওতায় আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে এই মামলায় লড়ছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। আদালতের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য নীতির ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে বলে মত বিশ্লেষকদের। জন্মসূত্রের নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক। মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU, যারা অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের পক্ষে লড়ছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরও ক্লাস অ্যাকশন মামলার ব্যতিক্রমী বিধান ব্যবহার করে এই বাধাও অতিক্রম করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের আদেশটি অসাংবিধানিক ও ক্ষতিকর এই যুক্তির ভিত্তিতে মামলাটি শিশুদের পক্ষ থেকে চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। বিশ্লেষকদের মতে আদালতের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য নীতির ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির ভূমিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন সেটি খর্ব করতে চেয়েছে অবৈধ অভিবাসী ও বিদেশি পর্যটকদের সন্তানদের ক্ষেত্রে। 2018 সাল থেকে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পক্ষে সোচ্চার ছিলেন ট্রাম্প। এই আদেশ কার্যকর হলে বিপাকে পড়বে অসংখ্য শিশু এবং পরিবার। এই নির্দেশের কারণে 27 জুলাই থেকে আদেশ কার্যকর হওয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল তা আপাতত স্থগিত হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আদালত সরকারকে আপিলের জন্য 7 দিন সময় দিয়েছে। এর আগে দেশের একাধিক আদালতও এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল, তবে এবার তা আরও বিস্তৃত ও আইনি কাঠামোয় রক্ষিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার মামলায় আবারও গ্রেফতার ইয়ল। দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টকে রাখা হয়েছে সিওলের বন্দিশালায়। নিজেদের সক্ষমতা বাড়াতে দ্বিতীয় দিনের মতো মহড়া করল তাইওয়ানের সেনাবাহিনী। এদিন সামরিক মহড়ায় প্রথমবারে প্রদর্শিত হলো অত্যাধুনিক অ্যাব্রামস ট্যাঙ্ক ও হিমার্স রকেট সিস্টেম, যা আক্রমণ নয় প্রতিরক্ষার ঘোষণাই উচ্চারণ করছে বলে বার্তা দিলেন প্রেসিডেন্ট লাই চিংতে। চীনের আগ্রাসী হুমকির মুখে এবার যুক্তরাষ্ট্রের অস্ত্রেই প্রতিরোধের বার্তা দিল তাইওয়ান। দ্বিতীয় দিনের মতো নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য এই মহড়া অনুশীলন করল দ্বীপটি। স্থানীয় সময় বুধবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জোরদারের অংশ হিসেবে 10 দিনের সামরিক মহড়া শুরু করে তাইওয়ান। মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের উত্তরাঞ্চলীয় হিনচু কাউন্টিতে যুক্তরাষ্ট্র থেকে আনা প্রথম ব্যাচের M1A2T অ্যাব্রামস ট্যাঙ্ক প্রদর্শন করা হয়। এই প্রথম তাইওয়ান পেয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, যা 186 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি যুক্ত হয়েছে নতুন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র TOW-2B। পুরো মহড়া পর্যবেক্ষণ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। তিনি বলেন, প্রতিরক্ষা সক্ষমতা বাড়লে তাইওয়ানবাসীর নিরাপত্তাও বাড়ে। তাইওয়ানের সেনাবাহিনীর মতে এই মহড়ার লক্ষ্য চীনের কোস্টগার্ড এবং আধাসামরিক নৌ ইউনিটের সাম্প্রতিক হয়রানির বিপরীতে বাস্তব প্রতিরোধ গড়ে তোলা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে কমান্ড বিকেন্দ্রীকরণ করা হবে সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121 জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ 173 জন। শুধুমাত্র কের কাউন্টিতেই মারা গেছেন 96 জন, যাদের মধ্যে 36 শিশু। বন্যায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পর ঝড় আঘাত হানায় উদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের গভর্নরের
অনুরোধে একটি ফেডারেল দুর্যোগ ঘোষণায় স্বাক্ষর করেছেন। এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের ইংরেজি শুনে বিস্মিত হলেন ডোনাল্ড ট্রাম্প। জানতে চাইলেন কোথায় শিখেছেন এত ভালো ইংরেজি, অথচ ইংরেজি লাইবেরিয়ার রাষ্ট্রভাষা। ট্রাম্পের বিষয় ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হচ্ছে ব্যাপক প্রতিক্রিয়া। হোয়াইট হাউসে আফ্রিকা মহাদেশের 5 দেশের নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাবলীল ইংরেজিতে বক্তব্য দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। তার বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার আহ্বান। তবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট দারুণ ইংরেজি শুনে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। জানতে চান কোথা থেকে এত সুন্দর ইংরেজি শিখেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। যদিও লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি, 19 শতকে মুক্ত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য গঠিত দেশটির সরকারি কাজ চলে ইংরেজিতেই। ট্রাম্পের বিস্ময় প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন লাইবেরিয়ার নাগরিকরা। ট্রাম্পের আচরণকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন অনেকে। তারা বলছেন এটি নিছক অপমান নয়, বরং আফ্রিকানদের প্রতি এক ধরনের উপেক্ষামূলক মনোভাবের বহিঃপ্রকাশ। আবার অনেকে বলেন এমন মন্তব্য পশ্চিমাদের আফ্রিকা সম্পর্কে সীমিত জ্ঞানের দৃষ্টান্ত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার কানাডিয়ান পণ্যের উপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে এই ঘোষণা দেন তিনি। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে পাল্টা পদক্ষেপ নেওয়া হলে শুল্কের পরিমাণ আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণা এমন এক সময় এলো যখন প্রতিবেশী 2 দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগেও কানাডার কিছু পণ্যে 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হয়েছে। গত ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেফতারের পর তাকে সিওলের একটি আটক কেন্দ্রে বন্দী রাখা হয়। এর আগে মামলার আলামত ধ্বংস করতে পারেন এই আশঙ্কায় সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিওলের আদালত। চলতি বছরের শুরুর দিকে একই আটক কেন্দ্রে 52 দিন বন্দী ছিলেন তিনি। 4 মাস আগে কৌশলগত দিক বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছিল তাকে। মালয়েশিয়ায় আসিয়ান আঞ্চলিক ফোরামের সাইডলাইনে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার ও চিকিৎসা খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক হয়। এদিন সাইডলাইনে বৈঠক করে বাংলাদেশ, চীন ও কানাডা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেন। আলোচনায় উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক সহায়তা জোরদারের বিষয়গুলো। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়ে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে চিকিৎসা, পর্যটন, পানি ব্যবস্থাপনা, বস্ত্র ও জ্বালানি খাতে যৌথভাবে কাজ করবেন বলে জানান। বৈঠকে তৌহিদ হোসেন রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানে চীনের সমর্থন এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশকে সমর্থনের আহ্বান জানান। আরেক বৈঠকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারের আগ্রহ রয়েছে তাদের। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে কানাডার দীর্ঘমেয়াদী সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পর্তুগালে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের জেরে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে নাগরিকত্ব আইন সংশোধন অনুমোদন। সংসদীয় কমিশনের সুপারিশে চলবে বিশেষজ্ঞদের অংশগ্রহণে শুনানি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সিদ্ধান্ত যাই হোক, অভিবাসন ইস্যুতে মানবিকতা যেন থাকে অটুট। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
পর্তুগাল সরকারের সংসদীয় আলোচনায় অভিবাসন ও নাগরিকত্ব আইন সংশোধন এখন অন্যতম আলোচ্য বিষয়। প্রস্তাবিত আইনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য নাগরিকত্বের আবেদনের সময়সীমা পর্তুগালে বৈধভাবে বসবাসের 5 থেকে বাড়িয়ে 10 বছর এবং পর্তুগিজ ভাষাভাষী দেশের নাগরিকদের জন্য 7 বছর করার প্রস্তাব দেয়া হয়। সঙ্গে যোগ হয় পর্তুগিজ ভাষায় উচ্চ দক্ষতা সহ কড়াকড়ি কিছু শর্ত। পাশাপাশি অভিবাসীদের পরিবারের সদস্যদের ভিসা সাময়িক স্থগিত ও কঠোর করার প্রস্তাব দেওয়া হয় প্রধান বিরোধী দল সেগার পক্ষ থেকে। এসব ইস্যুতে পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়, দেখা দেয় রাজনৈতিক মতপার্থক্য। সাংবিধানিক সংকটের আশঙ্কা জানিয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরাও। বাংলাদেশি পর্তুগিজদের প্রত্যাশা, অভিবাসন সংক্রান্ত যে কোনো ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে দেশটির সরকার। তবে আইন পাশ না হলেও নানা অনিশ্চয়তায় বিকল্প ভাবতে হচ্ছে অভিবাসীদের। অপেক্ষাকৃত কম আয় ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সহজ নাগরিকত্ব আইনের কারণেই অসংখ্য অভিবাসীর পছন্দের শীর্ষে ছিল পর্তুগাল। তাই নাগরিকত্ব আইনের সংশোধন অনুমোদনকে ঘিরে এখনো অনিশ্চয়তায় পর্তুগালের লাখো অভিবাসী। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করল দেশটির বাংলাদেশ দূতাবাস। 1 আগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসা পেতে নিয়োগদাতাকে এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানতে হবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যান শ্রমিক ভিসায়। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে এসব শ্রমিকদের জন্য ছিল না কোনো বেতন কাঠামো। এবার দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করল। এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর 1 আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মী 120 দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি 150 দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকুমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন 90 দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য 120, দক্ষ ড্রাইভার 120 এবং দক্ষ শ্রমিকদের জন্য 150 দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক 8 ঘন্টা কাজের জন্য প্রযোজ্য। বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিক বান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা। এখন যারা নতুন বিষয়ে আসবে তাদের বেতন 90 দিনার, ইনশাল্লাহ আমি মনে করি তাদের জন্য অনেক ভালো কিছু হবে। আর বাংলাদেশ সরকার এবং এখানে দূতাবাসকে আমি বলবো, আমরা যারা পুরান আছি আমাদের 75 দিনার বেতন আমাদের জন্য যেমন একটু ব্যবস্থা নেই। বাংলাদেশ এম্বাসি খুব ভালো কাজ করছে, এটা যেন তাদের নজরে থাকে এবং এটা যেন সঠিকভাবে এটা যেন পালন করা হয়। ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। তীব্র পানির সংকটে পড়েছে ইরাকের বাসরা শহর। নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পান করার অযোগ্য হয়ে পড়েছে। বাধ্য হয়ে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে শহরের বাসিন্দাদের। বিশুদ্ধ পানির দাবিতে তাই বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। শত শত মানুষ ব্যানার ও পতাকা হাতে বিক্ষোভে নেমেছেন ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বাসরায়। সরকারের প্রতি তাদের দাবি, তীব্র গরমের মধ্যে প্রকট আকার ধারণ করা বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া। বর্তমানে শহরের বাসিন্দাদের 1 টন পানি কিনতে হচ্ছে 15,000 ইরাকি দিনারে। প্রতি মাসে কেবল পানির পেছনেই তারা খরচ করছেন প্রায় 50,000 দিনার বা 38 মার্কিন ডলার। এত অর্থ ব্যয় করেও মিলছে না বিশুদ্ধ পানির নিশ্চয়তা। আমরা অনেক দিন ধরেই পানি কিনছি। সপ্তাহে 5-6 হাজার দিনার খরচ করেও তা যথেষ্ট নয়। এই পানিটাও এখন আর ব্যবহারযোগ্য নয়, এমনকি গোসল বা ধোয়া মোছার জন্যও না। পানি এতটাই নোংরা ও লবণাক্ত যে উজু করাও সম্ভব নয়। রাস্তায় ফেলে দিলে লবণ জমে যায়। বাসরা দুটি প্রধান উৎসের উপর নির্ভর করে, সাত আল আরব ও আল বাদা খাল। কিন্তু বর্তমানে খাল দিয়ে আসছে মাত্র 3 থেকে 4 কিউবিক মিটার পানি, যেখানে প্রয়োজন 8 কিউবিক মিটার।
ইরাকের পরিবেশ দপ্তরের কর্মকর্তারা বলছেন নদীর পানি বিশুদ্ধ করার প্রচলিত পদ্ধতি এখন অকার্যকর হয়ে পড়েছে। উজানে নির্মিত বাঁধের কারণে বছরের পর বছর ধরে কমতে থাকা পানি প্রবাহ আর আরব উপসাগর থেকে ঢুকে পড়া স্রোতের কারণে নদীর পানি লবণাক্ত হয়ে পড়ছে। বাধ্য হয়েই রেশনিং এর মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। মাথা পিছু পানি বরাদ্দ কমে দাঁড়িয়েছে 250 থেকে 300 লিটারে। তবে এই পরিমাণ পানিও পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। বাসরা শহরের পানির সমস্যা নিরসনে ইরাক সরকার সমুদ্রের পানি পরিশোধনে $3 বিলিয়ন একটি প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু তা শেষ হতে লাগবে আরও অন্তত 3 বছর। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, একদিনে নিহত 82 ফিলিস্তিনি। যুদ্ধবন্ধে হামাসকে অস্ত্র ত্যাগের আহ্বান নেতানিয়াহুর, ছাড়তে হবে উপত্যকার শাসন ক্ষমতা। যুক্তরাষ্ট্রে ফের আটকে গেল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ, অসাংবিধানিক আখ্যা নিউ হ্যাম্পশায়ার আদালতের। আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন ট্রাম্প প্রশাসনের। এবং টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 121, এখনও নিখোঁজ 173 জন। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের লাহোর, 5 জনের প্রাণহানি। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।